যখন বয়স আমার ৩-৪ বছর তখন থেকে মোটামুটি মেমোরি আছে। বাট আমার নানু এবং আম্মুর কাছ থেকে যেটা শুনেছি, আমার জন্মটা হয় হচ্ছে আপনার ধানমন্ডি জিগাতলায়, ওইখানে আমার জন্ম হয়। আমার বয়স যখন হচ্ছে 2 মাস, জি, তখন আমার যিনি বাবা আছেন ওনার নাম হচ্ছে মতিউর রহমান। তো উনি হচ্ছে আরেকটা বিয়ে করার পর ওই মাকে নিয়ে আসেন, মানে আমার সৎমা যিনি, আমাদের বাসাতে নিয়ে আসার পর এক পর্যায়ে আমার মা রাগ করে আমাকে নিয়ে গ্রামে চলে গিয়েছিল, আমার নানু বাড়ি যেটা। ওকে। তো আমার নানু বাড়ি হচ্ছে শেরপুর জেলার নকলা থানার, এটা হচ্ছে পাঠাকাটা গ্রামের নাম। এখান থেকে আমি আর কি ছোট থেকে আর কি বড় হই, তখন আমার বয়স 2 মাস। জি। তো এর মধ্যে হচ্ছে আমার বাবা নাকি আমাকে নেওয়ার জন্য 2 বার গ্রামে গেছিল, বাট আমার আম্মু হচ্ছে দেয়নি। যখন আমার বয়স হচ্ছে 1.5 বছর, তখন আমার মা আমাকে গ্রামে রেখে সে আবার ঢাকায় চলে আসে কাজের জন্য। আমার বয়স যখন 4 বছর, তখন আবার ঢাকায় নিয়ে আসে। আমার খালারা যখন হচ্ছে গ্রামে বেড়াইতে যাইতো, মানে নানু বাড়িতে, বাজার করে নিয়ে আসতো, দেখা গেছে ডিমের তরকারি রান্না করতো। ওই ডিমের তরকারি দিয়ে হচ্ছে ডিম দিয়ে তারা ভাত খেত, আর আমাকে হচ্ছে শুধুমাত্র আলু দিত, মানে ডিমটা আমাকে দিত না। তো আমি ওইটা দিয়ে মানে খাইতাম। আর হচ্ছে সবচেয়ে বড় কথা, আমি কখনো মানে আশেপাশের কোনো বাসা থেকে যদি আমাকে কিছু খাইতে বলতো, আমি কখনো খাইতাম না। নিজের ঘরে যদি আমার নানু বাড়িতে যদি না রানতো, তাহলে হচ্ছে আমি খাইতাম না। আমার মা যখন হচ্ছে দেখতেছে যে আমি অনেক শুকিয়ে যাচ্ছি, তারপর আমার হচ্ছে শীতকালের সময় হচ্ছে আমার ঠোঁট ফেটে গেছে, অনেক করুণ অবস্থা, তখন হচ্ছে আমার মা ঢাকায় আমাকে নিয়ে আসে। তো একজন লোককে বলাই দিছে, আমার মা বলছে যে উনি তোমার বাবা। আচ্ছা। তো যখন এটা বলছে, তো আমিও ওনাকে বাবা মনে করছি যে হ্যাঁ উনি আমার বাবা। আমার মা আমাকে একটা সরকারি স্কুলে ভর্তি করায় দেয়। আমরা তখন থাকতাম হচ্ছে মেরুলবাড্ডাতে, 5 পর্যন্ত এখানে লেখাপড়া করি। হৃদয়, তখন আপনার মা কি করতেন? তখন আমার মা বাসায় ছিলেন। আর যাকে বাবাকে পরিচয় করে দিলেন, উনি ওনাকে বিয়ে করেছেন? হ্যাঁ, উনি ওনাকে বিয়ে করেছেন এবং উনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন। এবং উনি হচ্ছে ওনার আগেরও একটা ফ্যামিলি আছে। তো ওইখানে হচ্ছে ওনার 2টা মেয়ে এবং একটা ছেলে। কারণে অকারণে আমার সৎ বাবা অনেক মারধর করতো আমাকে। আমি যদি কোনো অন্যায় না করতাম তাও মারতো, আবার যদি কোনো অন্যায় করতাম তাও মারতো। আমাকে অনেক সময় অনেক পড়া ধরতো, যেগুলো আমি পারতাম না। বেত দিয়ে মেরে পুরো শরীরে হচ্ছে মানে দাগ বসায় দিত। আর আমার ওই বাবা হচ্ছে সবসময় আমাদের বাসায় থাকতো না, যেহেতু ওনার আরেকটা ফ্যামিলি আছে। আর ওই ছোটবেলা থেকে যত ঈদ আসতো, আমাদের এমন দিন গেছে যে ঈদের মধ্যে আমরা কোনো জামা কাপড় কিনতে পারিনি। তো এরপর হচ্ছে যখন আমি ক্লাস 4 এর পর যখন আমি 5-এ উঠি, এখান থেকে হচ্ছে আমার সৎ বাবা যিনি ছিলেন, তো আমি ওনার নামটা বলতে চাচ্ছি না, তো উনি হচ্ছে গিয়ে সংসারে খোঁজ খবর নেওয়া একটু কমায় দিছে। তারপর হচ্ছে সংসারে যে একটা খরচ থাকে, ওই খরচটা দেওয়া বন্ধ করে দিছে। তার মধ্যে আমি স্কুলের পাশাপাশি যেটা করলাম সেটা হচ্ছে স্কুলেও পড়ি, পাশাপাশি হচ্ছে বাসায় এসে ওই যে ডাবলি, বুট, ছোলা এগুলো কিনে আমাদের বাসার সামনে একটা টেবিল নিয়ে বসে এখানে এগুলো বিক্রি করতাম। চটপটি বলে এটাকে, চটপটি, ফুচকা। আইডিয়াটা আপনাকে কে দিল? এটা আমি ওই যে পার্শ্ববর্তী অনেকের, মানে আমি যে স্কুলে পড়তাম, আমার স্কুলের সামনে হচ্ছে একটা মামা ফুচকা বিক্রি করতো, চটপটি বিক্রি করতো, ওইখান থেকে আসলে দেখে দেখে আর কি। আপনি নিজেই? হ্যাঁ, নিজেই। তারপর আমার আম্মু হচ্ছে শুধু বুটটা হচ্ছে সিদ্ধ করে দিত। মানে মাও সাপোর্ট করেছে? হ্যাঁ, কিছু টাকা বিক্রি হইতো, আমাদের টুকটাক ভাবে সংসার চলতো। তো এরপর হচ্ছে আমার ক্লাস 6-এ ভর্তি হওয়া লাগবে, ওইখানে আমাকে ক্লাস 6-এ ভর্তি করে 3 মাসের মতো আর কি লেখাপড়া করি। ওই 3 মাসের আসলে যেই একটা বেতন দিতে হয়, যেহেতু আমি এর আগে সরকারি স্কুলে পড়ছি, এখানে কোনো বেতন দেওয়া লাগতো না, বাট এখানে বেতন দেওয়া লাগতেছে। এখন এই বেতনটা হচ্ছে আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, আমার আম্মুও দিতে পারতেছে না, কারণ আমার সৎ বাবা যিনি আছে উনিও খরচটা দিচ্ছে না আমাদের। ভাত খাচ্ছি, ঠিক আছে, আমি ভাত খাইতেছি, মা আমাকে ভাত খাওয়াই দিতেছে, মানে পাতিলার ভাত নাই। যখন আমার মা আমাকে ভাত খাওয়াই দিত, আমি সবসময় হচ্ছে ওই পাতিলটার দিকে লক্ষ্য করতাম যে আসলে পাতিলে কি ভাত আছে কিনা। তো দেখতাম পাতিলে ভাত নাই। পরে হচ্ছে গিয়ে ওই যে মা যেই ভাতগুলো আমাকে খাওয়াই দেওয়ার জন্য নিছিল, ওই ভাতগুলো আমরা দুজনে খাইতাম। বেতন দিতে পারিনি। ওই কলেজটার হচ্ছে যিনি মানে প্রতিষ্ঠাতা, উনি হচ্ছে বেতনগুলো কালেক্ট করতো সবার। তো যখন আমার কাছে আসছে বেতন নেওয়ার জন্য, আমি তো বেতন দিতে পারি নাই। তো যেহেতু আমি অনেক ছোট, তো আমার আম্মুর বলছে যে তোমার মাকে হচ্ছে ডাইকা নিয়ে আসবা। তো এখন আমি যে মাকে ডাইকা নিয়ে আসবো, আমার মা তো বেতন দিতে পারবে না, কারণ মার কাছে বেতন নেই, কারণ সংসারই চলতেছে না আমাদের, বেতন দিবে কোত্থেকে। এক পর্যায়ে আমার সাথে অনেক মানে তারা অনেক মিসবিহেভ করে, রাগারাগি করে যে বেতন দিবা না, পড়তে আসছো কেন, এটা সেটা। তো এগুলো শোনার পর যেহেতু আমি ক্লাস 6-এর বইগুলো আমার কেনা হয়েছিল, তো এরপর হচ্ছে আমি স্কুল থেকে চলে আসি, বের হয়ে স্কুলের ব্যাগ নিয়ে চলে আসি। আইসা আমি ওই স্কুলের যেই বইগুলো ছিল আমার, ওই বইগুলো হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটা বাজার ছিল, ওই বাজারে হচ্ছে কাগজ কিনে যারা, তাদের ওখানে গিয়ে আমি আমার বইগুলো বিক্রি করে দিই। নিয়ে ওই টাকা নিয়ে আমি বাসায় চলে যাই। পরে আম্মুর কাছে দিই টাকাটা, আম্মু বাজার করে। ভেরি স্যাড, ভেরি স্যাড স্টোরি।
মানে ওইখান থেকে আমার কর্ম। মা কি জানতো যে আপনি বই বিক্রি হ্যাঁ, করেন? আমি মাকে বলে দিছি যে মা আমি স্কুলে পড়বো না। তো মা বলতেছে যে স্কুলে পড়বা না, স্কুলে তো পড়তে হবে। পর বলতেছি যে মা আমি যে স্কুলে পড়বো আমি তো বেতন দিতে পারি না। এখন যেখানে আমি বেতন দিতে পারি না ওনারা তো আর ফ্রি আমার পড়াবে না। আমি বই বিক্রি করে আর কয় টাকা পাওয়া যায়? একটু চাল ডাল কেনা হয়েছে, শেষ। এখন যদি আমি ফুচকা এগুলো বিক্রি করতে যাই আমার টাকার দরকার, তখন আমি পুঁজি টাকা লাগবে, পাবো কোথায়? পুঁজি লাগবে। আমরা বাড্ডাতে ছিলাম, একটা বাসা ভাড়া নিয়েছিলাম। ওই বাসা টিন সেট একটা বাসা ছিল, 1500 থেকে 1600 টাকা এরকম ভাড়া ছিল। 2-3 মাসের ভাড়াও জমে গেছিল। তো এখন আমার তো পুঁজি লাগবে, আমি যদি একটা কিছু করতে যাই। তখন আমি কি করলাম, মানে আমি যেখানে থাকতাম মেরুল বাড্ডা, ওই মেরুল বাড্ডা থেকে হচ্ছে রামপুরা আফতাবনগর রামপুরা ব্রিজ, এটা কিন্তু অনেক কাছে। ওইখানে যাওয়ার পর দেখলাম কি ছেলেপেলেরা হচ্ছে ভ্যান গাড়ির ভিতর অনেক মাল লোড করে। ওরা লোড করার পর যেই রামপুরা যেই ব্রিজটা আছে, ব্রিজটা কিন্তু অনেক উঁচা। মেরুলবাড্ডার যেই মাছ বাজার আছে, ওই মাছ বাজার থেকে আপনার রামপুরা ব্রিজ পর্যন্ত ওই ভ্যান গাড়িগুলো ঠেলতো কিছু ছেলেপেলে, 2 টাকা 5 টাকা করে দিত ওই সময়। আর এই ঘটনাটা সম্ভবত 2005-এর দিকে হবে আর কি, 5 থেকে 6 এরকম হবে আর কি। তো আমিও যাওয়ার পর আমিও ঠেলা শুরু করলাম। ঠেলা শুরু করে 2 টাকা 5 টাকা করে এরকম জমাইতাম। দেন হচ্ছে আবার অনেক ভ্যান গাড়ি আছে, অনেক দেখা গেছে তারা তেলের ড্রাম, তারপর বিভিন্ন মালামাল নিয়ে যাইতো বিভিন্ন জায়গায়, অনেক সময় দূরেও যাইতো তারা। ওই রামপুরা থেকে হচ্ছে গিয়ে আপনার দেখা গেছে মগবাজার যাইতো, কেউ কারণ বাজার যাইতো, তাদের পেছনে ওই ভ্যানটা ঠেলতে হইতো। ঠেললেও এখানে আবার দেখা গেছে 30 টাকা 40 টাকা এরকম করে টাকা দিত। তো আমি ওইগুলো যাইতাম অনেক সময়। প্রতিদিন আমার 200 থেকে 250 টাকা ইনকাম। পুরো টাকা মায়ের হাতে তুলে দিতাম। তো মা ওইখান থেকে কিছু বাজার করতো, আবার কিছু টাকা জমাইতো। এরপর আমি ওইভাবে হচ্ছে ঘর ভাড়াও দিছি 1 মাস করে। এই আনুমানিক 4000 টাকার মতো জমানো হয়েছে। এই 4000 টাকা দিয়ে আমি ডাবলি বুট থেকে শুরু করে সোলা বুট, তারপর হচ্ছে ফুচকা আমি রামপুরা বাজার থেকে কিনে নিয়ে আসতাম। এরপর হচ্ছে চানাচুর, এগুলো কিনে নিয়ে এসে আমি আবার ওই মানে বাসার সামনে হচ্ছে গিয়ে আবার দোকান নিয়ে, মানে ফুচকার দোকান দিয়ে বসলাম। আমার ফুচকাটা ওইরকম ভাবে চলতেছে না, বিক্রি হইতেছে না, যেহেতু এটা একটা এলাকা। তো তখন আমার রানিং বয়স 10-11 বছর। তখন দেখলাম কি যে মানে চলতেছে না, আমার ফুচকাটা বিক্রি হইতেছে না, অত খুব কম। প্রতিদিন আমি 300 টাকার মতো বিক্রি করতে পারতেছি, এখন এটা দিয়ে তো আমার চলতেছে না। এই সেম ফুচকা একটা বলের মধ্যে নিয়ে, ফুচকা চটপটি এগুলো নিয়ে আমি হচ্ছে বাইরে ঘুরে ঘুরে বিক্রি করা শুরু করলাম। আফতাবনগর এটা পুরোটা মাঠ ছিল, এখানে মানুষ খেলাধুলা করতো। ওইখানে গিয়ে আমি হচ্ছে গিয়ে ফুচকাগুলো বিক্রি করতাম। ফুচকার সাথে আমি আবার চানাচুর ভাজাও বিক্রি করতাম। তো আমার এইভাবেই চলতেছে। এভাবে চলতে চলতে এখান থেকে মোটামুটি আমি ভালো টাকা আর্নিং করতেছি। এখন আমার এইখানেও না অনেক সময় অনেক বেশি কষ্ট হয়ে যেত। তো ছোট বয়সে মাথার মধ্যে হচ্ছে গিয়ে আপনার এই বলটা নিতাম, আবার হচ্ছে গিয়ে কাঁধে হচ্ছে গিয়ে আপনার ওই যেটা দিয়ে আমি বলের উপরে রাখবো ওইটা নেওয়া লাগতো, নিয়ে চকির মতো একটা। হ্যাঁ, চকির মতো একটা। মানে তখন আমার সংসারের পুরো দায়িত্ব আমার, যেহেতু আমার সংসারে আমার মা ছাড়া আর কেউ নেই, পুরো সংসার আমার ইনকামের উপর চলতেছে। আমি আমার আম্মুকে বলছি যে মা তোমার কাজ করা লাগবে না, তুমি একটা মহিলা মানুষের বাইরে কাজ করবা, তোমার কাজ করা লাগবে না, আমি কাজ করবো, এটা দিয়ে তুমি চলবা। একটা সময় দেখি আমার কাছে অনেক মানে খারাপ লাগে বিষয়গুলো। আমাদের এলাকার মধ্যে মেরুলবাড্ডাতে একটা মোবাইল ফ্যাক্সিলোটের দোকানে হচ্ছে আমি কাজ নেই যে ওনাদের ফ্যাক্সিলোটের যে যাবতীয় কাজগুলো আছে, মানে মোবাইলে টাকা রিচার্জ করা, এগুলো মানে এটাই কাজ, এটা ছাড়া বেশি কাজ নেই। কিন্তু বেতন ছিল খুব কম, ওই কাজটা আবার ছেড়ে দিলাম। আগের পেশা যেটা ছিল ওইটাতে চলে গেছি, ফুচকা চটপটে বিক্রি। হ্যাঁ, যখন আমার বয়স হচ্ছে 14-14 মতো এরকম, মানে বাড্ডার দিকে তখন 2500 টাকা বাসা ভাড়া, একই বাসা 2500 টাকা ভাড়া, 3000 টাকা হয়ে যাচ্ছে, মানে সামনে হইতে পারে। তো এই মুহূর্তে মারে বললাম যে মা এত টাকা বাসা ভাড়া দিতে আমরা থাকতে পারবো না, সম্ভব না। তখন মা হচ্ছে যেটা করলো, আমার খালারা থাকতো হচ্ছে কি আপনার নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে আর কি, ফতুল্লা থানার মধ্যে, মানে আমার বাসা টাসা সব শিফট করে নিয়ে আমরা খালামনির বাসার ওইদিকে চলে গেলাম। ওইদিকে বাসা ভাড়া খুব কম। 1 সপ্তাহ পর গিয়ে একটা সাপার মিলে কাজ নিয়েছি। সাপার মিলের কাজটা হচ্ছে ডাইং কাটিং বলে এটাকে, মানে শাড়ি যে কাপড়গুলো আমাদের মা বোনেরা পরে, ওই কাপড়গুলো হচ্ছে আমাদের শুধু ছিঁড়তে হইতো। আচ্ছা, ছিঁড়ে এক একটা পিস করতে হইতো, ওই পিসগুলো করে একটা গাঁঠি করে আমরা রেখে দিতাম। ওইখানে আমার স্যালারি ধরছে হচ্ছে 4000 টাকা, ওভার টাইম করলে 5-6 হাজার টাকা পাওয়া যাবে। করতে কি করলাম, পার্শ্ববর্তী আরেক জায়গায় হচ্ছে হাউজিংয়ের কাজ আছে, ওইখানে কাজটা হচ্ছে একটা শাড়ি যখন হচ্ছে মানে প্রিন্ট করা হয়, কাপড় লাগানো হয় বা রং করা হয়, রং করার পর এটাকে ওয়াশ করতে হয়, ওই ওয়াশটাই হাউজিংয়ে করে। তো ওই হাউজিংয়ে কাজ করলাম। হাউজিংয়ে কাজটা করতে হয় কি, ওই পানির মধ্যে নেমে, ওইখানে হচ্ছে কেমিক্যালের পানিগুলো থাকে, রঙগুলো থাকে, পানির মধ্যে নেমে হচ্ছে কাপড়গুলো কাচতে হয়, ওটাতে স্যালারি ভালো, 8000 টাকা বেতন। তো আমি 3 মাস ডাইং কাটিংয়ের কাজ করে 4000 টাকা বেতনের কাজ করে আমি 8000 টাকা বেতনের কাজে ঢুকে গেলাম। ওভার টাইম নিয়ে আমার হচ্ছে টোটাল 9000 টাকার মতো, 9000-10,000 টাকা আমি পাইতাম। তো পাইতে হচ্ছে
এই তো আমার সংসার ভালোভাবেই চলতেছে, 9-10 হাজার টাকা যেহেতু আমি ইনকাম করি, আমার তার কোনো সমস্যা হচ্ছে না। তো এইখানে সাপার মেলে কাজ করতে গেলে একটা প্রবলেম হয় কি, মানে পা পইচা যাইতো কেমিক্যালের পানিতে। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে কেমিক্যালের পানিতে পা পইচা যেই যাইতো। পানিতে কেমিক্যালটা মিশাইটা যদি আপনারা চোখে দেখেন একবার, কি কাপড় যে আমরা পরি। ওকে, যাই হোক, বলেন তো আপনি। কেমিক্যালের পানিতে আমার পা পইচা যাইতো, পা পইচা যেত মানে পায়ে ঘাও হয়ে যেত। ভাইয়া আমাকে হচ্ছে মানে অফিস থেকে, মানে যেখানে কারখানায় কাজ করি, ওনারা মলমের জন্য টাকা দিত, 50 টাকা করে মলমের টাকা দিত। আমি মলমটা পায়ে লাগাইতাম না, ওই মলমের টাকাও আমি সংসারের কাজে লাগাইতাম, ঠিক আছে। তো মানে যখন আমি কাজ সাইরা রাত্রে যখন আমি বাসায় যাই, আমাদের রাস্তাটা ছিল ওয়াশারের একটা রাস্তা ছিল, আর সাপার মেলটা ছিল শ্যামপুরে। তো আমি যাইতে অনেক কষ্ট হইতো আমার, মানে হাঁটতে পারতাম না আমি। তো এরকম করতে করতে আমার পায়ের বুড়া যেই নখগুলো আছে, 2টা নখ কিন্তু পড়ে গেছে। ওহো, 2টা নখ নাই, পড়ে গেছে। নতুন করে যেগুলো নখ হয়েছে ওগুলো আসলে হওয়ার মতো না, মানে বাঁকাতারা করে হয়ে গেছে। একটা সময় ঈদ আসলো, আর সাপার মেলের নিয়ম হচ্ছে ঈদ যদি আসে, 6,000, ধরেন আমার বেতন যদি 12,000 টাকা থাকে, তাহলে আমি 6,000 টাকা করে আমি বোনাস পাবো। রোজার ঈদে 6,000 টাকা বোনাস, কোরবানি ঈদে 6,000 টাকা বোনাস, যা বেতন তার অর্ধেক বোনাস প্রত্যেকটা ঈদে। জি। তো ঈদ আসলো, ঈদ আসার আগে চাঁদ রাতের আগ পর্যন্ত আমরা কাজ করলাম। সন্ধ্যার পর যখন আমাদের, মানে চাঁদ রাতের আগের দিন যখন আমাদের বেতন দিল, বেতন দেওয়ার পর এখন আমি টাকাটা নিয়ে যখন আমি ওয়াশার দিয়ে আসবো, ওয়াশার দিয়ে আসার সময় আমি শুনলাম যে ওইখানে নাকি কিছু ছেলে পেলে দাঁড়ায় রয়েছে, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যেতেছে। এখন আমার যাওয়ার রাস্তায় একটা, এটা ছাড়া আর কোনো গতি নেই, এখন আমার যাইতেও হবে। আমি 2 ঘন্টার মতো বসে রয়েছি, এরপর আমার সাহসে কুলাইতেছে না, আমি যাবো না যাবো, কী করবো আমি বুঝতে পারতেছি না। তখন বাইজে গেছে রাত্রের 11টা, এখন আমি বাসায় যাইতে পারতেছি না, আমি মানুষ একাই। তখন আমার বয়স হচ্ছে 16 বছর। মুদি দোকানে গেলাম, গুঁড়া মরিচ আছে না, গুঁড়া মরিচের প্যাকেট কিনলাম, 1 প্যাকেট গুঁড়া মরিচ কিনলাম, কিনা 50 গ্রামের, উপর থেকে প্যাকেটটা ছিঁড়ে ফেললাম। ছিঁড়ে আমি ওই গুঁড়া মরিচটা পকেটে, মানে খুইলা রাখছি, খুইলা পকেটে ঢুকে রাখছি। 1 পকেটে, আরেক পকেটে হচ্ছে আমার বেতনের টাকা, হাতে একটা টিফিন বাড়ি স্টিলের। তো আমি আল্লাহর নাম করে আমি হাঁটা শুরু করছি, ঠিক আছে। তো হাঁটা শুরু করছি, ওইখানে একটা আনসার ক্যাম্প ছিল। ওই আনসার ক্যাম্পের সামনে যাওয়ার পরে আমাকে 3 থেকে 4 জন ছেলে পেলে ধরে ফেলেছে যে কোথায় কাজ করো, কোথায়? আমি বলছি সাপার মেলে। সে বেতন বোনাস পাইছো না? জি ভাই পাইছি। চুপচাপ যা আছে দিয়ে দাও, বেতন বোনাস যেটা পাইছো দিয়ে দে, যদি না দেস তাহলে কিন্তু ছুরি দেখাইছিল আর কি, ঠিক আছে। তো এটা দেখানোর পরে আমি বলতেছি যে হ্যাঁ ভাইয়া আমি দিতেছি বলে আমি কি করছি হচ্ছে গিয়ে যে গুঁড়ামরিচ প্যাকেটটা আমি মানে এইখান থেকে হাত দিয়ে বের করছি, বের করে আমার চোখটা এইভাবে ধরে আমি এভাবে মানে ছিটা মারছি গুঁড়ামরিচগুলা। আমার হাতে কিছু লাগছিল আর ওদের চোখে লাগছে ডিরেক্টলি গিয়া। চোখে লাগার কারণে ওরা তো ও মা ও বাবা করে চিকুর দিতেছে। পরে চিকুর দেওয়ার কারণে ওই আপনার আনসার ক্যাম্প থেকে বিভিন্ন মানুষ দৌড়ে আসছে। 2 জন মানুষ ওরা দৌড়ে চলে গেছে, আর 2 জন মানুষ ইনস্ট্যান্ট ছিল, চোখ নিয়ে ডলাডলি করতেছে আর কান্নাকাটি করতেছে। তো আনসারের লোকজন আসার পরে যখন জিজ্ঞেস করছে, আমি বলছি যে ভাই ওনারা ছিনতাইকারী, আমার বেতনের টাকা নিয়ে যেতে চাইছে, এর জন্য আমি ওদের চোখে মরিচ মারছি। তো এটা বলার পরে হচ্ছে আনসারগুলো আইসা নগদ এদেরকে ধরে ফেলাইছে। তো ধরার আগ পর্যন্ত যেটা হয়েছে, আমি গুঁড়ামরিচগুলো মাইরে আমার হাতে টিফিন বাটি ছিল, টিফিন বাটি দিয়ে আমি শরীরের ভিতরে ওদের বাড়ি মারছি। মানে ওরা যখন আমার হচ্ছে খামচি দিতে আসছে, আমি হচ্ছে টিফিন বাটি দিয়ে ওদের বাড়ি মারছি। বাড়ি মারার পরে আনসাররা যখন আসছে, আনসাররা আসার পরে আনসার 2টারে পাইছে, 2টারে গাছের সাথে বাঁধছে। গাছের সাথে বাঁধার পরে এরা হচ্ছে মানে একটা আমাদের ওইদিকে একটা মানে গ্রুপ ছিল, খুব খারাপ উনি, ঠিক আছে, উনি খুব খারাপ, ওনার লোকজন আর কি, ওকে, ঠিক আছে। তখন ওরা হচ্ছে গিয়ে যে ওদের আনসারের হাতে যে বন্দুকগুলো থাকে, যে আপনার কাঠের, ওইটা দিয়ে মাথায় এইভাবে ধরে ওরে বাইরে গেছে আর কি, যেগুলো করো হ্যান ত্যান আবি যাবি, ঠিক আছে। ওরা বাইরে এসে বেড়ানোর পরে আমার কাছে ছোটো ভাই তুমি চলে যাও। পরে আমি চলে আসছি, চলে আসার পরে পরবর্তীতে আমি আসার পর যখন আমি কিছু পরিচিত মানুষজনকে বলছি, বলার পর ওরা বললো যে তুই কাজটা করছিস কি, তুই আর কোনো দিন কাজে যাইস না ওই রোড দিয়ে কাজে গেলে তোর বিপদ আছে। এখন মনের মধ্যে একটা আতঙ্ক, আমি গিয়ে কেমনে কাজ করবো, আমার তো মাইরা ফেলাবে, আর আমার মা ছাড়া তো আমার কেউ নেই, আর আমি ছাড়া আমার মায়ের কেউ নেই। তখন আমি সাপার মেলে, ঈদের পর থেকে আমি সাপার মেলে কাজ করা বন্ধ করে দিলাম। তো এরপর হচ্ছে আমাদের এলাকাতে একটা ফার্নিচারের দোকানে কাজ করা স্টার্ট করলাম। আমি নিজে হচ্ছে গিয়ে আপনার শোকেস থেকে শুরু করে ওয়ার্ডরোব এগুলো নিজে বানাইতে পারি, শুধুমাত্র আপনার নকশা ছাড়া। আচ্ছা, এই 4 মাসের ভিতরে আমি কাজ শিখে ফেলছি টোটাল। তো কাজ শিখার পরে একটা প্রবলেম হইতো কি, করাত দিয়ে যখন কাটতে হইতো উপর হইয়া, তো তখন আমার মাজাতে ধরে ফেলতো, মানে ওইটা আমি নিতে পারতাম না। মাজাতে মানে অনেকক্ষণ লাগে হচ্ছে কাটতে হইতো করাত দিয়ে। তো মাজাতে যখন আমি নিতে পারতাম না, তখন হচ্ছে ভাবলাম যে এই কাজটার ছাইরা আমার অন্য কোনো কাজ করতে হবে। তখন আমি একটা বিস্কিট কোম্পানির ভ্যান ড্রাইভার হিসেবে কাজ করলাম, মানে ড্রাইভার যেটাকে বলে। একটা কাভার ভ্যান ছিল, ওই কাভার ভ্যানের আমি চালাইতাম, আমি চালা দোকানে গিয়ে মাল সেল দিতাম,
যেহেতু আমার লেখাপড়া ছিল হচ্ছে 5 এর পর পর্যন্ত, মোটামুটি আমি মোটামুটি সব বুঝি। এছাড়া অর্ডার কার্ড তো আমি ডেলিভারি দিতাম। তো এরপর আমি একটা তেল কোম্পানিতে চাকরি করি, মানে তেল কোম্পানির ডিলারের আন্ডারে হচ্ছে কাজ করি। আমি ডিলারের আন্ডারে কাজ করি। ওইখানে হচ্ছে গিয়ে আমার কাজটা ছিল ভ্যান গাড়ি চালানো। আর দেখা গেছে হচ্ছে গিয়ে আপনার এক একটা তেলের কার্টনে হচ্ছে আপনার যদি 5 লিটার তেল থাকে তাহলে 20 লিটার হয়, এরকম দেখা গেছে 25 থেকে 30টা কার্টন মাল থাকে এক একটা ভ্যান গাড়ির মধ্যে। ওই মালগুলো নিয়ে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে হচ্ছে আমি নিয়ে যাইতাম। আর আমার আরেকটা লোক ছিল, উনি হচ্ছে দোকানে দিয়ে দিয়ে টাকা নিত। এর মধ্যে যেটা হইলো সেটা হচ্ছে মানে ওইখানে আমার একটা মেয়ে অনেক পছন্দ করতো। তখন আমার বয়স কিন্তু খুব কম, 18 বছর। রাইট। তো একটা মেয়ে আমার পছন্দ করতো বলতে হচ্ছে কি, ওই মেয়েটা আমাকে যখন আমি রাস্তা দিয়ে যাইতাম তো আমার বলতো যে আপনার নাম কি, হ্যান তেন এটা সেটা। তো আমি কথা কইতাম না, পাত্তা দিতাম না। আমি আমার মতো কাজে মনোযোগ দিতাম। ওই আমরা পয়লা বৈশাখে একটু ঘুরতে গেছিলাম, আমরা কিছু বন্ধু বান্ধব মিলা। তো হচ্ছে ওই মেয়েটার সাথে তখন হচ্ছে পয়লা বৈশাখের এখানে দেখা হইলো। তো এই একটু হাই হ্যালো কথাবার্তা বলে আমরা চলে আসলাম, এই পর্যন্তই শেষ। তো এরপর ওর বাসাটা হচ্ছে গিয়ে আমরা যে বাসায় ভাড়া থাকতাম আমাদের পাশের বাসায় ওরা ভাড়া থাকতো, মানে মাঝখানে একটা দেয়াল খালি, আর কোনো ব্যবধান নেই। তো এখন একটা সময় দেখলাম কি প্রচুর মানে ওর কান্নাকাটির শব্দ দেখলাম। মানে ওর কান্নাকাটির শব্দটা হচ্ছে ওর মা বাবা হচ্ছে ওরা জোর করে বিয়ে দিয়ে দিবে, এরকম কারণ। এখন যে ছেলেটারে বিয়ে দিবে ওই ছেলেটার ও পছন্দ করে না, তো এটার জন্য কান্নাকাটি। তো ও এটার জন্য হচ্ছে খাইছে, তারপর খাইছে, বিভিন্ন কিছু খাইছে। তো আমি আমাদের বাসার এক মেয়ে আছে, ওই মেয়েটার একটা চিঠি লেখা পাঠাইছি, যে ওই চিঠিটাতে লেখা ছিল যে তোমার বাসা থেকে খালি কান্নাকাটি করতেছো, মানে কেন কান্নাকাটি করতেছে এটা তো আমি জানি না, কি সমস্যা, কি হয়েছে কান্নাকাটি করতেছো, আবার দেখি তোমার বাপে তোমার মারে, তুমি আবার চিকরাও, কি হয়েছে, এইগুলা চিঠির মধ্যে লিখছিলাম। লেখা আমাদের বাসার এক মেয়ের দিয়ে আমি ওই বাসায় পাঠাইছিলাম। তো পাঠানোর পরে যেটা হয়েছে, ওই মেয়েটা আবার আমার আম্মুর কাছে গিয়ে বলছে যে আমি নাকি লাভ লেটার পাঠাইছি। মানে আমার আম্মুর কাছে বলতেছে আয়শা যে আমি হচ্ছে এইবারের মেয়েরা পছন্দ করি, লাভ লেটার পাঠাইছি। আসলে বিষয়টা এরকম না, লাভ লেটার পাঠাই নেই, কিচ্ছু পাঠাই নেই। এখানে লেখা ছিল যে তুমি কান্নাকাটি করো কেন, কি হয়েছে। এখন আমার আম্মু এই কথা শোনার পরে, তো আমাদের ওই এলাকা তখন আবার একটা ইয়া ছিল, মানে ছেলে পেলে আর কি ভাইগা পালায় গিয়ে বিয়ে করতো, এরকম একটা প্রবণ ছিল। মা টেনশনে পড়ে গেছে। হ্যাঁ, তো এখন তখন আমার মা ভাবতেছে যে আমি কি আবার কোনো সময় এ মেরে নিয়ে ভাইগা পলায় যায়নি, কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্ক কিচ্ছু নেই, কারণ আমি এগুলো তখন ঠিক মতো বুঝিও না। ঠিক আছে, তো এরপর কি করলো, আমার মা আমারে না জানে ওই বাসায় গিয়ে হচ্ছে গিয়ে মানে তাদের সাথে কথা বললো। আচ্ছা, ওই মেয়ের মা বাবা হচ্ছে এলাকার মধ্যে হচ্ছে গিয়ে আশেপাশে অনেকজনের কাছ থেকে খোঁজ খবর নিছে, মানে সবার কাছ থেকে খোঁজ খবর নেওয়ার পর যেটা জানতে পারছে যে আমি কোনো মানে আজে বাজে কোনো কিছুর সাথে নাই, বা কোনো বাজে আড্ডা টাড্ডা দিই না, আমি আমার মতো কাজ করি, মানে কাজ ছাড়া আমি অন্য কিছু বুঝি না। এটা করার পর হচ্ছে গিয়ে তখন ইনস্ট্যান্ট হচ্ছে গিয়ে কি করলো, তখন আমার মা আমারে বলতেছে আয়শা যে আমি তো ওই মেয়ের লগে তোর বিয়ে ঠিক করছি। ওকে, ঠিক আছে, তখন আমার বয়স 19 বছর। ঠিক আছে, 19 বছর, তো আমি ওই মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করছি। এবং আপনি তখন ওই যে কোম্পানির ভ্যান চালায়? হ্যাঁ, আমি তখন ভ্যান গাড়ি চালায় 8,000 টাকা বেতন পাই আমি। যেই বেতনটা আমি পাই ওই বেতনটা দিয়ে তখন ওই মুহূর্তে আমাদের সংসার চলতেছিল না। তো আমার মা যেটা করছে, 99 বলে একটা দোকান আছে, ওই 99 এর দোকানে গিয়ে ওইখানে গিয়ে দুপুরবেলা তাদেরকে রান্না করে দিয়ে আসতো। তো মা ওইখানে রান্না বান্না করে দিয়ে আসতো, এখান থেকে একটা রান্না বান্না করার পরে আবার খাবারও নিয়ে আসতো। তো এরপর হচ্ছে মা হচ্ছে কি করলো, এরকম কথাবার্তা বইলা আমারে বিয়ে করায় দিল। এই 19 বছর বয়স? হ্যাঁ, 19 বছর বয়স। মেয়ের বয়স কত তখন? হচ্ছে মেয়ের বয়স হচ্ছে সম্ভবত হচ্ছে, আচ্ছা ও হচ্ছে গিয়ে 98-তে হয়েছে, আমি 95-তে, আমার চাইতে 3 বছরের কম। তাহলে তখন ওর বয়স হচ্ছে 16 বছর। ওকে, তো তখন ওই মেয়ের বয়স 16 বছর, আমার বয়স হচ্ছে 19 বছর। এখন ওই মুহূর্তে ইনস্ট্যান্ট আমার বিয়ে করায় দিল, তারপর আবার অনুষ্ঠান কইরা। আমাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না। আচ্ছা, ওর নাম হচ্ছে পাখি আক্তার। পাখি, আমার পাখিকে পেয়ে গেল আমাদের হৃদয়। হ্যাঁ, তো ঠিক আছে। তো এখন 19 বছর বয়সে আমার বিয়ে করায় দিল। বিয়ে করানোর পর হচ্ছে ধুমধাম করে অনুষ্ঠান করে, আবার আমার শ্বশুর বাড়ির হেরা হচ্ছে মানে অনেক বড় করে, পুরো এলাকা হচ্ছে ধুমধাম করে বিয়ে দিছে। তো এখন আমার এখান থেকে মানে ওনারা ধুমধাম করে বিয়ে দিবে, এখন আমার এখান থেকে যদি অনুষ্ঠান না করে বিষয়টা কেমন দেখায়। তো আমার আম্মা কি করলো, ঋণ টিন করে বিভিন্ন মানুষের কাছ থেকে আমার হচ্ছে মানে ধুমধাম করে অনুষ্ঠান করায় বিয়ে করায় দিল। তো বিয়ে করানোর পরে এখন কি হয়েছে, মানে আমার ওয়াইফটা মানে এরকম টাইপের হয়েছে, সে সংসার লাইফ কি কোনো কিছুই বুঝে না। ঠিক আছে, মানে তার নিয়ে আমার বহুত অনেক মানে ভোগান্তিতে পড়ে গেছি। ভোগান্তিটা এরকম ছিল, মানে আমাদের পাশের বাসায় ওদের বাসা। তো এমন হয়েছে আমার ওয়াইফ যেটা করছে, যেহেতু আমাদের সংসারে অভাব, আমার ইনকাম সোর্স কম, একটা ডিম রাইন্দা মানে একটা ডিম ভাইজা মা আমাদের দুইজনে দিত। দুইজনে দেওয়ার পর
এই কথাটা গিয়ে আমার ওয়াইফ গিয়ে আমার শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে বলতো যে ছোট মানুষ একটা ডিম গিয়া ভাইজা দুইজনে দেয় আর কি, এরকম মানে বলতো। একটু ইন্টারাপ্ট করি, এগুলো আসলে চলে যাবে তো মানে স্রোতে, গল্পটা তো স্রোতের মতো, নদীর স্রোতের মতো এমন জায়গায় চলে যাবে যে যখন আর এই কথাটা বলা হবে না। এই গল্প আপামর জন্য সাধারণ শুনে আমি জানি, সেই জন্যই বলা। সেটা হচ্ছে দুই পক্ষ থেকেই, মানে বিভিন্ন রকম গুরুজনরা বলেন, অভিজ্ঞতার জায়গা থেকেই বলছি, সংসারের গল্প কখনোই মায়ের কাছে বা নিজ পরিবারের কাছে মানে নেগেটিভ যেগুলো সেগুলো বলা উচিত না। এবং শ্বশুরপক্ষ হোক বা শাশুড়ি পক্ষ হোক, তাদেরও খুঁচিয়ে খুঁচিয়ে তাদের মেয়ের কাছ থেকে হোক, ছেলের কাছ থেকে আসলে তো অতটা সুযোগ পায় না, মেয়ের কাছ থেকে বিশেষ করে, যে এই নেগেটিভ জিনিসগুলো বের করা উচিত না। বিশেষ করে আমি বলবো যে শাশুড়ি শাশুড়ি বলতে যেটা বোঝায় যে আসলে মেয়ের মা যিনি, তাকে এই বিষয়ে একটু বিশেষ সতর্ক থাকা উচিত বলে আমার মনে হয়। এবং এটা আমার শুধু না, এটা গুরুজনের কথা। কারণটা হচ্ছে মেয়েরা তার মায়ের কাছে অনেক বেশি ফ্রি, এবং কেন জানি বিয়ের পরে আর বন্ধুত্বটা আরও বাড়ে। এই সময়টাতে নেগেটিভ জিনিসগুলো একদম এক্সট্রিম, যেটা শেয়ার না করলেই নয়, সেটা তো অন্য বিষয়, কিন্তু এই সংসারের বিভিন্ন ছোট 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 বিষয়গুলো, এগুলো না বলাটাই বেটার, এতে করে সংসারের জন্য ভালো আর কি। মানে আমিও এটা বুঝতাম যে ও আমার চেয়েও ছোট, তো ও এগুলো হয়তো বুঝে না। তো এর মধ্যে একবার একটা ঘটনা ঘটছে, মানে আমি যখন আমার শ্বশুর বাড়িতে, আমার শাশুড়ি বলতেছে যে হৃদয় তোমার ইনকাম কত? আমি বলতেছি আমি তো বেতন পাই 8,000 টাকা। তো আমার শাশুড়ি একটা কথা, মানে খোঁচা মায়ের একটা কথা বলছে যে তোমার ইনকাম কত? 8,000 টাকা। আমি বলছি হ্যাঁ। কয় এইটা তো আমার 2 দিনের ইনকাম। শাশুড়ি বলছে, মানে উনিও কাজ করতো আর কি ওকে। ওইখানে। উনি একটা বিজনেস, মানে মুরগির একটা বিজনেসের সাথে আছে ওইখানে। ওনার ইনকাম হইতো প্রতিদিন 4,000 5,000 টাকা করে ইনকাম হইতো। তো আমার বলতেছে এটা তো আমার 2 দিনের ইনকাম। তো উনি বলছে, আমি মাথা নিচু করে অন্যদিকে তাকিয়েছিলাম আর কি, শুনছি শুধু, আর কিছু বলিনি। তো বলতেই পারে ওনার যেহেতু 2 দিনের ইনকাম, এটা হইতেই পারে, ঠিক না? তো আর যেটা প্র্যাকটিক্যালি আমি জানি যেটা, তো আমার শ্বশুর শাশুড়ি, মানে আমার এখানে একটা বিষয় হচ্ছে, আমার শ্বশুর শাশুড়ির 5টা মেয়ে, কোনো ছেলে নেই। আচ্ছা। আর আমার ওয়াইফ হচ্ছে দ্বিতীয়। এই বিয়ে দেওয়ার পরে আমাদের সংসার চলতেছে। আমার ওয়াইফও কিছু বুঝতো না, বারবার গিয়ে বাপের বাড়ি বিভিন্ন কথাবার্তা গিয়ে বলতো। তো এর মধ্যে গিয়ে যেটা হইলো সেটা হচ্ছে প্রেগনেন্ট হয় আমার ওয়াইফ। আমি যখন দেখলাম যে না, এই টাকা দিয়ে আমার সংসার চলবে না, তখন আমি ডিরেক্টলি ডিলারের কাছ থেকে কোম্পানির কাছে চলে গেলাম। কোম্পানির কাছে গিয়ে আমি ডেলিভারি, যেখানে আমি ভ্যান চালাইতাম, ওইখানে আমি কোম্পানির এখানে গিয়ে আমি এসআর পোস্টে নিয়োগ দিই, মানে চলে গেলাম। মানে আমি দোকানে গিয়ে অর্ডার কাটতেছি, এবং আমার অর্ডারটাও অনেক ভালো অর্ডার হইতো। তো আমি অর্ডারের কাজে গেছি, ডেলিভারির কাজে নরসিংদী গেছি। আমাদের পিক আপ ভ্যান দিয়ে, কোম্পানির পিক আপ ছিল, টাটা গাড়ি, ওই গাড়ি দিয়ে ডেলিভারি দিতে গেছি। তো এর মধ্যে আমার ওয়াইফের ব্যথা উঠছে। আচ্ছা, ঠিক আছে, মানে আমার বাসাতেই আস্তে আস্তে আমার ওয়াইফের আমার শ্বশুর শাশুড়ি তাদের বাসায় নিয়ে আসছে। এখন আমি আসার পর যেটা হয়েছে, আমার ওয়াইফকে তারা মেডিকেলে নিতে দেয়নি। ওহো। এখন এইটা শুধুমাত্র বাচ্চা, হ্যাঁ, বিয়ের কতদিন পরে? এটা গিয়ে মানে বছর পরে, আমাদের বিয়ের 3 মাস পরে ও গিয়ে আপনার ওরা আসলে সংসারটাও একেবারে আনপ্ল্যান্ড, যেটাকে বলে। ঠিক আছে, আমার শ্বশুর শাশুড়ি সিজার করাতে দিবে না। এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, আমার ওয়াইফটা এরকম ছিল ছোট থেকে, মানে আমার বিয়ের পর থেকে যেটা দেখে আসছি, খাওয়া দাওয়া ঠিক মতো করতো না। তো বাচ্চা পেটে থাকা অবস্থায় এরকম কাজ করছে, ঠিক মতো খায় নাই, না খাওয়ার কারণে বাচ্চা পেটের মধ্যে বড় হয়ে গেছে। এখন যেহেতু পেটের মধ্যে বড় হয়ে গেছে, আর ওর বয়স যেহেতু অল্প, সিজার স্যার এটা পসিবল না কোনোভাবে। এখন ওনারা যেটা করছে, সিজার করতে দেয়নি। আমার শাশুড়ির একটা কথা হলো যে আমার মেয়েটা যদি আমি সিজার করি, সিজার করেন আমার মেয়ে পঙ্গু হয়ে যাবে। তখন মানে মোট কথা মেডিকেলে নিতে দেয়নি। বাসার মধ্যে দায় মহিলা দিয়ে ট্রাই করানো হয়েছে, ব্যথার সুই একটার জায়গায় 3টা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখন মানে আমি তো গেটের সামনে দাঁড়ায়, আমার কান্না করা ছাড়া আর কোনো গতি নেই। আমি বাইরে সিএনজি দাঁড়া করে রাখছি যে আমি মেডিকেলে নিয়ে যাবো, কিন্তু আমার মেডিকেলে কেউ নিতে দিচ্ছে না। ইভেন আমার মাও পরে যখন আসছে, আমার মাও যখন ছিল, আমার মারেও বলছি, মাও কোনো কথা গুরুত্ব দেয় না। মানে মোট কথা আমার মা এবং শাশুড়ি সবার গাফলতি ছিল এখানে, যে তারা বাসাতেই ট্রাই করবে, এখন মেডিকেলে নিতে দিবে না। এখন যেখানে তারা দিবে না, এখানে আমি জোর করে একা মানুষ কিভাবে নিয়ে যাব? আমার ওয়াইফ তো অসুস্থই, সে তো বলতে পারতেছে না যে আমার মেডিকেলে নিয়ে যাও। এখন যখন আমি দেখতেছি অনেক কান্নাকাটি করতেছি, মেডিকেলে নিতে দিতেছে না, মানে আপনার 1 দিন পার হয়ে গেছে ব্যথাই 1 দিনে, কিন্তু মেডিকেলে নেওয়ার কোনো খোঁজ খবর নেই। তখন যেটা করা হইলো, আমার খালা শাশুড়ি ছিল, খালা শাশুড়ি বলতেছে যে আমার বাগ্নিরা আমি মেডিকেলে নিয়ে যাবো যেটাই হোক। মানে উনি এক পর্যায়ে জোর কইরা আমার ওয়াইফকে নিয়ে মেডিকেলে নিয়ে গেছে, এবং আমরা সবাই নিয়ে গেছি। তো আমরা একটা হসপিটালে প্রথম গেছি, যাওয়ার পর ওইখানে বলতেছে যে বাচ্চা হাত পা সব ভাঙ্গা ঘুরে ঘুরে গেছে। তো আমরা বলতেছি যে আপনি দেখলেনই না, ঠিক মতো বুঝলেন কেমনে?
তো আমরা ওই মেডিকেল থেকে আমার ভাল লাগে নাই, আমরা ওই মেডিকেল থেকে সিএনজি দিয়ে আবার আরেক মেডিকেলে নিয়ে গেছি। এর মধ্যে যেটা হচ্ছে দাই মহিলা কিন্তু ওইখানে আমাদের সিএনজির মধ্যে ছিল। দাই মহিলা বলতেছে কি যে বাচ্চা এখানেই হয়ে যাবে, আপনারা রাস্তার মধ্যে কোনো জায়গায় সাইড করে দাঁড়া করেন। আমি বলতেছি যে আপনি বেশি কথা বললেন না, আপনি চুপ থাকেন, আমি মেডিকেলে নিয়ে যাবো। এরপর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, ওনারা বলছে যে নর্মালে হবে। তো আমরা এইভাবে বসে রয়েছি, বলতেছে নর্মালে হবে, এত টাকা লাগবে, আচ্ছা ঠিক আছে করান। একটু পরে এসে বলতেছে যে নর্মালে পসিবল না, সিজার করতে হবে। আচ্ছা ঠিক আছে তাহলে করান। এরপর সিজার করাইলো, আমাদের বেবি হইলো। হওয়ার পর যেটা হয়েছে